সময় ও ধৈর্যের পরীক্ষা নেয় পুনর। আমিও যে সেই পরীক্ষা দিচ্ছিলাম, আর দেখো পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আমি ফিরে এসেছি। তুমি কি খুশি না বলো? নূর ওনাকে আবার শক্ত করে জড়িয়ে ধরলেন। রেদওয়ান বলে উঠল, আম্মু, তোমার মেয়ে কি সব? আমি কি তোমার চোখে পড়ি না বলো? কথাটা শুনতেই সবাই হেসে ফেলল। নূরের মা রেদওয়ানকে হাত দিয়ে ইশারা করতেই রেদওয়ান ছুটে গেল। উনি আর এক হাত দিয়ে রেদওয়ানকে জড়িয়ে ধরলেন। উনি ওনার দুই ছেলে মেয়েকে সমান ভালোবাসা দিয়ে কাছে টেনে নিলেন। মায়ের ভালোবাসা হলো সবচেয়ে খাঁটি, যার মাঝে নেই কোনো রাত 3টে। হঠাৎ করে নূরের ঘুম ভেঙে যেতেই নূর দেখলো ঘরটা অন্ধকার। অন্যদিকে ঘরের মাঝে ড্রিম লাইটটাও জ্বলে, আর আজ তাও জ্বলছে না। ঘুটঘুটে অন্ধকার ঘর, কিছু বোঝার উপায় নেই। বিছানা থেকে নামলো নূর। ফ্লোরে পা রাখতেই মনে পড়লো ওর আম্মু ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল। তারপর কখন যে ওর দু চোখ ভরে ঘুম চলে এলো তা মনে নেই। এক পা বাড়ালো নূর। আয়াস এই রুমে আছে কি তার কোনো খেয়াল নেই। ঘরের লাইটটা জ্বলাবে, অন্ধকারে হাঁটতে গিয়ে হালকা হোঁচট খেয়ে পড়ে গিয়েও সামলে নিল। অন্ধকারে খানিকটা হলেও ভয় লাগছে। লাইটটা জ্বালাতে যাওয়ার জন্য সুইচ বোর্ডের দিকে যেতে গেলেই ব্যালকনির দিকে নজর গেল ওর। আগুনের ফুলকি জ্বলছে অল্প পরিমাণে। দূর থেকে তা জোনাকি পোকার মতো লাগলেও তা নয়, একটু নূর বুঝলো। নূর সেই আগুনের ফুলকিকে লক্ষ্য করে এগোতে গেলেই হঠাৎ আগুনের ফুলকিটা অদৃশ্য হয়ে গেল। থেমে গেল নূর। হঠাৎ পেছন থেকে ওকে কাছে টেনে নিতেই খানিকের জন্য চমকে গেল। পেটের হাতের আলতো স্পর্শে নূরের শরীরে শিহরণ বয়ে গেল। বুঝে গেল যে এটা আয়াস। খানিকটা কম্পমান কণ্ঠে বলল, আপনি? নূরের কথাটা শেষ হতেই পাশ থেকে বিদঘুটে এক ধোঁয়া বয়ে গেল। ধোঁয়াটাকে নাকে যেতেই নূর কেঁচে উঠল। এটা হলো সিগারেটের বিদঘুটে গন্ধ, যা নূর একদম পছন্দ করে না। নূর একটু ভয় পেয়ে বলল, ছাড়ুন। ভালো। হুট করে নূরের অনুভূতি জাগালো যে নূর হাওয়ায় ভাসছে। বুঝতে অসুবিধা হলো না যে আয়াস ওকে কোথাও নিয়ে যাচ্ছে। নূর চুপটি করে আয়াসের গলাটা জড়িয়ে ধরলো। নূর আগে কখনো আয়াসকে সিগারেট খেতে দেখেনি, তবে আজকে সিগারেট খেতে দেখে ও খুব একটা অবাক হলো না বা চমকালো না, কারণ পুরুষ মানুষরা একটু একটু খেয়েই থাকে। কখনো তা নিতান্তই শখের বসে, বা কখনো কষ্ট লাঘব করত। হঠাৎ নূরকে একটা চেয়ারে বসালো। তারপরই অন্ধকারের মাঝে লাইটারের আগুনটা দিয়ে সিগারেটটা জ্বলে উঠল। নূর একটু চমকে গেল। সিগারেটের আগুনটা কালো রঙের মোমবাতিটাকে ধরাতেই মোমবাতিটি জ্বলে উঠল। নূর শুকনো একটা ঢোক গিলল। ক্যান্ডেল লাইট ডিনারের মানুষ এমন একটা রোমাঞ্চকর পরিবেশের সৃষ্টি করে, কিন্তু এটা তো তেমনটা নয়। এই নিশিরাতের কি নাম দেওয়া উচিত তা নূর কেন আয়াসের ও হয়তো জানা নেই। হঠাৎ সিগারেটের ধোঁয়া বাতাসে ছুটে চলার সাথে সাথে বিপরীত দিক থেকে প্রশ্ন ছুড়ে এলো, নূর, কথাটা শোনার সাথে সাথে নূরের কলিজা কেঁপে উঠল। শাড়ির আঁচলটা খামচে মেরে ধরলো নূর। মানুষটা ওকে নূর বলে ডাকলো, কিন্তু তার বলার ভঙ্গি তো এমন নয়। সে তো ডাকে আফসোনা। নূর নিজেকে সামলে নিয়ে খানিকটা ভয় মিশ্রিত কণ্ঠে বলল। কথাটা বলে নূর থেমে গেল। আয়াস খানিকটা নিস্তব্ধতা বজায় রেখে বলল, জিজ্ঞাসা করবে না আমি কেমন আছি? নূর খানিকটা অবাক হলো, তবুও এখনই হতাশ হলো না। সাহস নিয়ে বলল, কেমন আছেন আপনি? হঠাৎই হো হো করে খানিকটা উন্মাদনার সুরে আয়াস এসে বলল। ভালো নেই আমি। নূর অবাক হলো এমন কথা শুনে। তার তো ভালো থাকার কথা, সে তো তার মাকে ফিরে পেয়েছে। এতদিন পর নিশ্চয়ই তার ভালো থাকা উচিত। কেন? আয়াস মুখের মুচকি হাসিটা মেলে দিয়ে বলল, আজ আমার আফসোনার মৃত্যুবার্ষিকী, তাই। কথা শোনা মাত্র নূর কেঁপে উঠল। হাত পা কেমন যেন হয়ে গেল। মুখ দিয়ে কথা বার হচ্ছে না। ও একটা জলজান্ত মানুষ বসে আছে, আর লোকটা বলে কিনা তার আফসোনা মরে গেছে। নূর কথা বলার সাহস পাচ্ছে না, খানিকটা রাগও হচ্ছে। জানো তো আমি একটা পাগল, বদ্ধ পাগল, বলতে পারো মেন্টাল। নূর চোয়াল শক্ত করে আছে, সত্যি পাগলের প্রলাপ করছে। রেগে গিয়ে বলল, কি বলছেন কেশব? আয়াস সিগারেটটা আর একবার টেনে বলল, এই দেখো নূর, তুমি বিশ্বাস করছো না। আমি তো বলছি আমি পাগল। সায়েন্টিস্ট হয়ে আরো পাগল হয়ে গেছে। সারাদিন মাথার ভেতর কত সূত্র, কত থিওরি কিলবিল করে। রাতে আমি কখনো ঘুমাতেও পারি না। ওরা আমাকে ঘুমাতে দেয়ই না, শুধু বারবার বলে আজ কিছু তো আবিষ্কার কর। ইউ আর সাচ আ লুজার। কিন্তু আমি লুজার না। আই এম নট আ লুজার। আই এম নট। আমি জিনিয়াস, জিনিয়াস আমি। নূর চুপ করেই রইল। আয়াসের এমন কথা শুনে ওর আর কিছু বলতে ইচ্ছে করছিল না। আয়াস আবার বলতে শুরু করলো, সালটা 2012। তখন আমি সবাই 22 বছরের একটা ছেলে। কথাটা শুনতেই নূরের চোখ বেরিয়ে আসার উপক্রম। কি বলছে এসব উনি? এটা 2021 আর উনি 2012 এর কথা বলছেন।
তখন ওনার বয়স যদি 22 হয় তবে এখন ওনার বয়স 31, কিন্তু উনি তো এখন 28। কথাটা নিজের মনে মনে ভেবে নূর থেমে গেল। আয়াস বলল, 22 বছরের একটা ছেলে, যার মাথায় ছিল ঝাঁকড়া ঝাঁকড়া কোংড়া চুল, মুখে কোনো দাড়ি ছিল না, চোখে পড়তো মোটা ফ্রেমের চশমা। ঢাকা ইউনিভার্সিটি থেকে স্কলারশিপ পেয়ে পাড়ি দেই উত্তর আমেরিকার সবচেয়ে বড় দেশ নিউ ইয়র্কে। সেখানকার টপ ইউনিভার্সিটিতে ভর্তি হই। প্রথমে তো একটা বাংলাদেশি ছেলে, সেখানে গিয়ে একা থাকতাম। র্যাগিং হতো অনেক। কখনো বা বলতো 45 তলা উঁচু বিল্ডিং এর ছাদের ধার দিয়ে হাঁটতে, কখনো বা বলতো ব্লেড নিয়ে হাত কাটতে। স্বভাবে বড্ড শান্তশিষ্ট ছিলাম, তাই কখনো কিছু বলতে পারতাম না। মনে মনে ভীষণ কষ্ট হতো, ইচ্ছে হতো বেরিয়ে চলে আসি। মা ছিল না আমার, বাবা ঠিক করে কথা বলতো না, ঘরবন্দি থাকতেন। ছোট ভাই আহান, সে তো নিজের মতোই ব্যস্ত থাকতো। সবাই তাকে বড় ভাবতো আর আমাকে ছোট। রাগ করে আর দেশে ফিরতে ইচ্ছে হয়নি, সব সহ্য করতাম। ক্লাস টেস্টে টপ করতে লাগলাম, তাই হিংসের জন্য রুমমেটরা পড়তেও দিত না। ঠিক করলাম আলাদা বাসা ভাড়া নেব, তাতে রুমমেটরা তীব্র আপত্তি জানালো। তবু অনেক চেষ্টায় বাসা ভাড়া নিলাম। প্রতি মাসের ভাড়া হতো কয়েকশো ডলার। খানদানি পরিবার, আমার টাকা পয়সা অঢেল। ছোটবেলায় দাদানের কাছে শুনেছিলাম যে এই টাকা নাকি 7টা পুরুষ খেয়েও শেষ হবে না। এটা তারপরে মনে হলো যে সত্যি। এইটুকু শুনতেই নূরের চোখ মুখ ছোট হয়ে গেল। অনেক কিছু বলেছে আয়াস, এগুলোর সত্যতা নূর জানে না, তবুও জানতে ইচ্ছে করছে ভীষণ। যে বাসা ভাড়া নিয়েছিলাম সেই বাড়িতে একটা মেয়ে থাকতো, নাম ছিল এনিরা আফসানা। মেয়েটাকে আমি চিনতাম না, সে ছিল আমার সিনিয়র 3 বছরের। একদিন কলেজ থেকে ফিরছিলাম, হঠাৎই মেয়েটাকে দেখে চোখ আটকে যায় আমার তার উপরে। অত লাভটা বুঝতাম না, তাই লাভ এট ফার্স্ট সাইডে বিশ্বাস করিনি আমি সেদিন। বাট ইট ওয়াজ। যাই হোক, কলেজে কোনো ফ্রেন্ডও ছিল না আমার। একাই এর ওর কাছ থেকে জিজ্ঞাসা করে জানলাম তার নাম এরিনা আফসানা। একদিন কলেজ শেষে তার পিছুও নিলাম, দেখলাম সেও সেই বাড়িতে থাকে যেখানে আমি থাকি। ভেবে খুশি হয়েছিলাম যে আমরা একই বাড়িতে থাকি। সে থাকে নিচে তলায় আর আমি ওপর তলায়। তার বাবা ছিল বাড়ির ওনার। বিশ্বাস করো, ওকে দেখে আমার চোখ ধাঁ দিয়ে যেত। তার প্রতি অ্যাট্রাকশন বাড়তে লাগলো। আমি যে ছেলে নিচে ঘর থেকে বের হতাম না, সে তার পাল্লায় পরে না খেয়ে না ঘুমিয়ে সারা দিন তাকে ফলো করতাম। স্ট্রেঞ্জ না? নূরের দিকে ইশারা করলো। নূরের চোখ থেকে জল গড়াচ্ছে। নূর মাথা নাড়িয়ে হ্যাঁ সম্মতি জানালো। আয়াস আবার হো হো করে হেসে বলল, অবভিয়াসলি স্ট্রেঞ্জ। নূর কৌতূহল হয়ে বলল, তারপর? আয়াস দীর্ঘ শ্বাস টেনে বলল, তারপর শুনবে? নূরের দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে তারপর? নির্বিকার কণ্ঠে আয়াস বলে উঠল, লাভ এট ফার্স্ট সাইড নামের একটা নেশায় নেশাগ্রস্ত হয়ে পড়লাম। পড়াশোনা নামক নেশাটা ছুটে গেল, আর ভালোবাসা নামক নেশাটা বেড়ে গেল। নিজের মনে মনে তার নামটা ধরে ডাকতেও ভালো লাগতো। একদিন তার নামের বলি আওড়াতে আওড়াতে বলে উঠলাম, আফুসোনা। নামটা এক নিমিষে মাথায় গেঁথে গেল। বেশ কয়েকবার নামটা উচ্চারণ করলাম, দেখলাম জোশ একটা ব্যাপার আছে নামটাতে। কি সুন্দর, আফুসোনা। কথাটা শোনা মাত্রই নূর শাড়ির আঁচলটা শক্ত করে চেপে ধরল। এতদিন ধরে যেটাকে নিজের নাম ভাবতো, আজ সেটা অন্য একজনের নাম হিসেবে শুনছে। ভাবলেই কাটা দিয়ে উঠছে ওর। নূর চুপচাপ শুনছে। আপাতত আপুসোনার নামটা ওর ঘৃণা চলে এসেছে। নামটা নিতে নিতে বিছানা থেকে লাফ দিলাম। ঘড়ির দিকে তাকালাম, তখন বাজে বিকাল 4:30। এই সময়টা ছিল ওর ইভিনিং ওয়াকের টাইম। তাকে ফলো করতে করতে এটা আমারও একটা ডেইলি রুটিনে পরিণত হয়েছিল। তাড়াতাড়ি বেরিয়ে যেতেই দেখি সে আমার অনেক আগেই বেরিয়ে গেছে। তবে তার যাওয়ার জায়গাটা অনেকটাই নির্দিষ্ট, তাই আমার ছেলে খুব একটা অসুবিধা হলো না। আমি সেদিন সেই জায়গাটাতেই গেলাম। জায়গাটা ভীষণ রকম সুন্দর ছিল। বিরাট একটা লেকের পাশে কত মানুষ সেখানে বসে থাকতো, গল্প করত। আমি সেখানে গেলাম। বেশ কিছুক্ষণ টহলদারি করেও খুঁজে পেলাম না। অস্থির লাগছিল ভীষণ। এমনিতেই উইকেন্ড বলে কলেজ যাওয়ারও সুযোগ পাইনি, আর রুম থেকেও খুব একটা বার হতে পারিনি। রাগ আর বিরক্তি দুটোই সমানভাবে কাজ করছিল। পুরো জায়গাটা খুঁজেও না পেয়ে বাসাতে ফিরছিলাম। পথে ফেরার সময় দেখি রাস্তায় একটা ছোট বাচ্চা গোলাপ হাতে দাঁড়িয়ে আছে। লাল তাজা গোলাপ, ভীষণ রকম সুন্দর। অনেক উপন্যাস পড়ার অভ্যেস ছিল আমার। তাছাড়া অনেক সিনেমা তো দেখেছি যে কি সুন্দর প্রেমিক প্রেমিকাকে গোলাপ দিয়ে প্রপোজ করে। আমারও ভীষণ রকম ইচ্ছে ছিল যে এরকম কখনো গোলাপ হাতে কাউকে নিজের মনের কথা জানাবো। ইচ্ছে ছিল এনিরাকেও কখনো এমন ভাবে বলবো। কথাগুলো ভাবতে ভাবতে অনেকক্ষণ ধরে গোলাপগুলো থেকে তাকিয়েছিলাম। বাচ্চারাও ভেবেছিল যে আমি বোধহয় গোলাপগুলো কিনবো, তাই সে আমার দিকে এগিয়ে আসতে গেলেই আচমকা আমি সেখান থেকে চলে যাই। সেদিন বোধহয় বাচ্চাটাকে অজান্তে হার্ট করে ফেলেছিলাম খুব। কথাটা বলে খানিকক্ষণ থামলো আয়াস। মাথাটা চেয়ারে এলিয়ে দিয়ে একটা গা ছাড়া ভাব নিতেই নূর বেশ লম্বা সুরে বলল, তারপর কি হলো বলুন? আয়াস চুপ করে আছে, কিছু বলছে না। নূর আয়াসের উত্তরের অপেক্ষায় রইল, কিন্তু আয়াসের চোখটা যেন ক্রমেই বুঝে আসছে। হয়তো চোখে ঘুম ভর করছে ভীষণ রকম।
আয়েশের চোখ জোড়া বুঝে আসবে তার আগে নূর একটু রাগী কণ্ঠে বেশ উচ্চস্বরে বলল। কথাটা শোনা মাত্রই আয়েশ একটু হকচকিত হয়ে বলল, ওয়েট ওয়েট, একটা সিগারেট ধরাই। নেশাই পারে নেশাকে কাটাতে। নূরের চোখ দিয়ে টুপিয়ে পড়া জলটা নূর হাত দিয়ে মুছে নিল। শুনবে তো কষ্ট হলেও শুনবে। আয়েশ সিগারেটের ধোঁয়া বাতাসে উড়িয়ে বলল। তারপর কি যেন বলছিলাম আমি? নূর দাঁতে দাঁত চেপে চুপ করে রইল। একটা মানুষ কিভাবে এত উদাসীন হতে পারে? আয়েশ নূরের মুখের কাছে এগিয়ে গিয়ে বলল, কতটুকু বললাম অবশ্য না? উপস নূর। নূরের শরীরটা তীর তীর করে জ্বলে উঠল। আয়েশ সরে এসে আবারও ধরা কণ্ঠে বলল, তারপর ফিরলাম সেই বাসায়। গালে হাত দিয়ে গম্ভীর হয়ে বসে আছে আমি। ভাবছি মেয়েটা কোথায় যেতে পারে। তাকে অনুসরণ করছি 1 সপ্তাহ হলো মাত্র। তাকে এই কয়দিনে সেই লেকের ধার ছাড়া কোথাও যেতে দেখিনি। তার পরিবারের লোকজনও যথেষ্ট স্বাধীনতা দিত তাকে। মনের মধ্যকার চঞ্চল ভাবটা কাটছিল না তখনও। তাই খানিকটা ব্যতিব্যস্ত হয়েই নিচে গেলাম, কারণ আসার সময় কাউকে দেখিনি। তাছাড়া আমি ছাড়া এই বাড়িতে আরো একজন ভাড়াটিয়া থাকেন, তারা 3 তলাতে। তারা খুব কম নামতেন নিচে। ফেরার সময় এনিরার বাবা মাকে কোথাও দেখিনি, তাই একটু উঁকি ঝুঁকি দিয়ে নিচে নামলাম। সাফিনগুলো আজ আসেনি। এ বাড়িতে থাকতাম ঠিকই, কিন্তু কে কোথায় থাকে বা কারোর সাথে সেইভাবে ঘনিষ্ঠ আলাপচারিতাই হয়ে ওঠেনি কখনো। শুধু 3rd ফ্লোরে দম্পতির একটা ছোট বাচ্চা মেয়ে আছে, তাকে হাত নাড়িয়ে ইশারা করে কথা বলি মাঝে মাঝে, নাহলে তেমন একটা মিশতে পারতাম না। সিঁড়ি থেকে নেমে এদিক ওদিক তাকালাম। ঠিক যেমন চোর এসে যেমন করে দেখে ঠিক তেমন ভাবেই। এনিরার ঘরটা দেখতে মন চাচ্ছিল ভীষণ। তার কোনো ছবি আমার কাছে ছিল না, তাই ভাবলাম তার রুমে গিয়ে যদি কোনো ফটো ফ্রেম থেকে কোনো ছবি মোবাইলে ক্যাপচার করতে পারি তো মন্দ হবে না। আমার মতো ভীতু ছেলেটা যে হুট করে এতটা সাহস পেয়ে গিয়েছিল সেদিন, আমি তা বুঝতে পারিনি। প্রথম ঘরে ঢুকে বুঝলাম সেটা তার বাবা মায়ের ঘর, তাই দ্রুত বেরিয়ে এসে পাশের ঘরে গেলাম। তারপর ঢুকতেই দেখলাম ফটো ফ্রেমে তার একটা সুন্দর হাসি হাসি মুখের ছবি। ফটোটা দ্রুত তুলে নিলাম মোবাইলে। তাড়াতাড়ি ঘর থেকে বেরোতে যাব, তখনই পায়ে একটা ডায়েরি জাতীয় কিছু পড়তে হাতে তুলে নিলাম। অন্যের ডায়েরি কখনো তার পারমিশন ছাড়া খোলা উচিত না, তাই আমার মাঝেও খানিকটা দ্বিধা আর সংকোচ কাজ করছিল। কিন্তু ইচ্ছাও জাগছিল প্রবল যে পছন্দের একটা মানুষের গোপন কিছু তথ্য জেনে তাকে আরো ভালোভাবে জানার। ডায়েরিটা চম্পট খুলতেই দেখলাম প্রথম পাতায় লেখা, Hey, I am Anira. Anira Carson. It is too personal. Don't open it. লেখাটা দেখে ডায়েরিটা খুলে দেখার ইচ্ছাটা 200 গুণ বেড়ে গেল। স্বাভাবিক, ডায়েরির প্রথম পাতা কেউ এমন লিখলে তা যে কেউ দেখতে চাইবে। ঝটপট প্রথম পাতা খুলতেই কোনো লেখা পেলাম না। তারপর বেশ কয়েকটা পাতা উল্টাতেও তাতে বিশেষ কিছু পেলাম না। রোজকারের কথাগুলো লিখে রাখতো সে। তার পাতার কোথাও আমার নামটা একটা বারও উল্লেখ ছিল না, যার দ্বারা বোঝা যায় যে সে আমাকে চেনেই না। অথচ আমি তাকে বোকার মতো ফলো করেই চলেছি ভেবে একটু স্টুপিড মনে হলো নিজেকে। বোরিং লাগছিল বেশ। তার সম্পর্কে জানার মতো কিছুই ছিল না, তবে লাস্ট পাতায় এসে জানলাম অনেক কিছুই। কথাটা শেষ হতেই নূর প্রশ্ন করে উঠল, এনিরা আফসানা থেকে সে এনিরা কার্শন হলো কিভাবে? নূরের তীক্ষ্ণ কণ্ঠের এই প্রশ্নে আয়েশ হেসে উঠে বলল। তারপর শোনো। নূর রেগে গেল। ওর প্রশ্নকে উপেক্ষা করায় ডায়েরিতে লাস্টে কথাটা লিখেছিল তা হলো ক্যারেন বলে একজন তাকে বেশ কয়েকদিন ধরেই উত্ত্যক্ত করছে, আর তা নিয়ে সে ভীষণভাবে বিরক্ত। তাই সে আর ছেলেটার সাথে এর একটা সমঝোতা করার জন্য দেখা করতে যাবে। পড়াটাতেই শেষ। আমি ডায়েরি বন্ধ করে নিচে ঘরের দিকে ছুটলাম। ক্যারেন ছেলেটার উপর রাগ হচ্ছে ভীষণ। তাকে সামনে পেলেও থরক পেটাতাম হয়তো। কথাটা ভেবে শুয়ে পড়লাম। রাগ বাড়লে শুয়ে পড়লে নাকি তা কমে যায়, তাই প্রচেষ্টা। আর রাগও কমলো। কথাটা বলে আয়েশ থেমে চোখ বন্ধ করলেই নূর আবার বলে উঠল, কি হলো? থেমে গেলেন কেন? বলুন তারপর কি হলো? আয়েশ একটা ডেভিল স্মাইল দিয়ে বলল, It was all about love at first sight and I killed her. কথাটা বলে হো হো করে হাসতেই নূর শিউরে উঠল। দাঁড়িয়ে বলল নূর, কি বলছেন কি এসব? আর ইউ ম্যাড? আয়েশও উঠে দাঁড়িয়ে নূরের কাছে গিয়ে নূরের কোমর জড়িয়ে ধরে বলল, Yeah, I'm mad. Just because of you. Because I love you. You are my addiction. My favorite addiction. তুমি আমার প্রিয় নেশা। কথাটা শেষ হতে দেরি হলো না। নূর সাপটে একটা চর বসিয়ে দিল আয়েশের গালে। আপনার এই মন ভোলানো কথা আপনি অন্যকে শোনাবেন, আমাকে না। আমি আর আপনাকে বিশ্বাস করি না। কথাটা বলে বেশ জোরেই আয়েশকে ধাক্কা মারতেই আয়েশ খানিকটা দূরে ছিটকে গেল। তাল সামলাতে নিয়ে আয়েশ নূরের দিকে তাকিয়ে বলল, মানুষকে বোকা বানানো অনেক সহজ, জানো তো আফসোনা? কথাটা শোনা মাত্রই নূর হুঙ্কার ছাড়লো, খবরদার, আপনার ওই মুখে আর আপনার আফু সোনা ডাক আমি শুনতে চাই না। ঘৃণা এসে গেছে নামটার ওপর আমার। অন্যকে ভালোবেসে দেয়া নাম আমি দয়া হিসেবে চাই না।
কথাটা বলে নূর চলে যেতে নিলেই আয়েশ পিছন থেকে হাত ধরে নূরকে নিজের কাছে টেনে নিল। তারপর নূরের 2 হাত বন্ধি করে নূরকে ধরে বলল, কোথায় যাচ্ছ আফুসোনা? পুরোটা না শুনেই চলে যাবে? নূর দাঁড়িয়ে থেকে থমকে গেল। এক প্রকার রাগে ফোঁসফোঁস করতে লাগলো। শোনার মতো ইচ্ছে বা মন মানসিকতা কোনোটাই আর নেই। নূর হাত ছাড়ানোর চেষ্টা করলো, তবুও সফল হলো না। আপনার সেই প্রেম কাহিনী শোনার কোনো ইচ্ছে নেই আমার। ছাড়ুন, আমি ঘুমাবো। আয়াস নূরকে এবার কোলে তুলে নিয়ে সোফাতে বসালো। নূরকে জাপটে ধরে আছে, ছাড়বে না কোনো মতেই। নূর ঝাপটা ঝাপটি করতে করতে বলল, ছাড়বেন নাকি আমি চিৎকার করে এবার লোক জড়ো করব এই মাঝরাতে? কোনটা করব বলুন? আয়াস নূরের কথায় পরোয়া না করেই বলল, আমি এতক্ষণ ধরে যা বলেছি সব মিথ্যে বলেছি। আসলে আমি একটা এক্সপেরিমেন্ট করছিলাম যে কত সহজভাবে কিছু বললে একটা মানুষকে বোকা বানানো যায়। নূর পুনরায় ছাড়ানোর চেষ্টা করে বলল, আর কোনো বাড়াবাড়ি না, একটাও মিথ্যে কথা না। আয়াস মুস্কি হেসেই বলল, হেনিরা নামে কেউ কখনো ছিলই না আমার জীবনে, আর না ছিল আফুসোনা বলে কেউ। কিন্তু তুমি আছো এখন আমার জীবনে, আমার আফুসোনা হয়ে। আর না আজ কারো মৃত্যুবার্ষিকী। আহান ভাইও আমার থেকে ছোট নয়, আর না আমি আহান ভাইয়ের থেকে বড়। তবে এটা ঠিক যে আমি বরাবরই খুব শান্ত স্বভাবের। কিন্তু তোমার এটা মানতে কষ্ট হবে, কারণ আমি তোমার সাথে কখনোই শান্তশিষ্ট স্বভাবসুলভ আচরণ করিনি। তোমার কাছে আমার পরিচিতি হলো ডেভিল হিসেবে। কারণটা আমি এতদিন ধরে তোমার মনে গেঁথে দিয়েছি, আর ভাবতে বাধ্য করেছি যে আমি প্রকৃতই ডেভিল। আর তুমিও খুব ভালোভাবে তোমার বোঝার কর্তব্যটা পালন করেছো। তোমাকে বোকা বানানোর কাজটা নিতান্তই খুব সহজ একটা কাজ, কারণ তোমাকে কিছু বললে তুমি কখনোই তা যাচাই করতে চাও না যে তা আদৌ সত্য নাকি মিথ্যে। আমি বললাম আর কত সহজে তুমি বিশ্বাস করে নিলে। চাইলে তুমি কথার মার পেঁচে ফেলে আমাকে যাচাই করতে পারতে, কিন্তু তুমি তা করনি। বরং উল্টে আমার দেওয়া একটা সুন্দর ভালোবেসে দেওয়ার নাম আফুসোনা ডাকটাও ঘৃণার যোগ্য করে তুললে। তাহলে ভাবো। আয়েশের কথাটা শেষ হতেই নূর খানিকটা চলচল দৃষ্টিতে তাকিয়ে বলল, চাইলেও কি আর আমি অতীতে ফিরে গিয়ে দেখে আসতে পারতাম যে আপনি ঠিক কি করেছেন? পারতাম না তো। তাহলে স্বাভাবিকভাবে আপনার মুখের কথা বিশ্বাস করা ছাড়া আর কোনো উপায় নেই। মানুষের মুখের কথা শুনে তা যদি বিশ্বাস না করতে পারি, তাহলে এই জীবনের সার্থকতা কি আপনিই বলুন। আয়েশ মুস্কি হেসে বলল, একবার যাচাই করতে। নূর আয়েশের বুকে মাথা রেখে চোখটা বন্ধ করলো। আমি জানি এখনো আপনি আমাকে ঠকিয়ে চলেছেন, তবুও যে আমি পাগল বিশ্বাস তো আমাকে করতেই হবে, আর বারবার ঠকতেও হবে। চিন্তা নেই, একটা সময় ঠিক আমার মিথ্যেগুলোকে অভ্যস্ত হয়ে যাব। মিথ্যে ভালোবাসা আর মিথ্যে অনুভূতিগুলোই হয়তো একদিন সজীব আর তরতাজা হয়ে যাবে। আয়েশ নূরকে আরো খানিকটা চাপটে জড়িয়ে ধরলো, বলল, প্রথমত আমি কোনো প্রেমিক পুরুষ নই আফুসোনা, যে কথায় কথায় তার প্রেয়সীকে মন ভোলানো কথা বলে ভোলাবে বা হাতে লাল গোলাপ ধরে হাঁটু গেড়ে প্রপোজ করবে। আমি পারি না। দ্বিতীয়ত, আমি আমার অনুভূতি প্রকাশে সর্বদাই ব্যর্থ। আমি ঠিক করে গুছিয়ে কথাই বলতে পারি না, আর না থাকে আমার কথার মাঝে কোনো ভালোবাসার প্রকাশ। তাই তোমার কাছে আমার একটাই অতি পরিচিত রূপ, সেটা হলো ডেভিল। তৃতীয়ত, ভালোবাসায় আমি কখনো বিশ্বাসী নই। এমনকি তোমাকে আমি ভালোবাসি কিনা আমি তা জানি না, আর আমার জানাও নেই। তবে তুমি আমার একটা নেশা, খুবই প্রিয় নেশা, যে নেশা না আছে অ্যালকোহলে আর না আছে কোনো নেশা জাতীয় দ্রব্যে। আফুসোনা নামক মানুষটা একটা নেশার কুণ্ডলীর মতো আমাকে আবিষ্ট করে ঘিরে থাকে সর্বদা। পা নেশাতে জড়াতে ইচ্ছে করে, তাই তো দূরে সরে যেতে পারি না কখনো। নূর আয়েশের বুকে মাথা রেখে ফুপিয়ে উঠল, শার্টটাকে শক্তপুক্ত করে খামচে মেরে বলল, আপনি আবারও আমাকে ঠকাচ্ছেন। আয়েশ মুস্কি হেসে বলল, যা তুমি ভাববে। আমার চিহ্ন তুমি বহন করছো, তাই তোমার কাছে আমার কৃতজ্ঞতা শেষ নেই। আমাদের সম্পর্কটা কোনো কৃতজ্ঞতা না যদিও, তবে নেশাময়। নেশাটাকে ভালোবাসি, আর তুমি আমার প্রিয় নেশা। এর থেকে বেশি ব্যক্ত করা হয়তো আমার পক্ষে আর সম্ভব না আফুসোনা। তুমি জোর করলেও বোধহয় আর পারবো না। নূর কাঁদতে কাঁদতে বলল, কখনো আর এ বিষয়ে আমি কোনো প্রশ্ন তুলব না। শুধু একটা প্রশ্নের উত্তর চাই, দেবেন? আয়েশ নির্বিকার কণ্ঠে বলল, বলো। নেশা আর ভালোবাসা দুটোই কি আপনার কাছে এক? আয়েশ মুস্কি হেসে বলল, ভালোবাসা হলো নেশাময়। নেশা কেটে গেলেই ভালোবাসা ফুরিয়ে যায়। তোমার নেশা ফুরবে না, সুতরাং ভালোবাসা নামক বস্তুটাও কখনো শেষ হবে না। নূর আয়েশকে বেশ শক্ত করে জড়িয়ে ধরে বলল, আপনি আবার আমাকে ঠকাচ্ছেন, তাই না? আয়েশ এবার হো হো করে হেসে বলল। সকাল সকাল আয়েশ রেডি হয়ে নিচে নামলো। আহানকে আনতে যাবে আয়েশ এয়ারপোর্টে। নূরও উপরের ঘরেই রয়েছে। আয়েশের কড়াকড়ি বেড থেকে ফ্লোরে নামার উপায় নেই।
কিছু চাওয়ার আগেই সবাই সবকিছু সামনে হাজির করে দিচ্ছে। বিষয়টা নূরের কাছে একটু বাড়াবাড়ি মনে হচ্ছে। ওর এমন জীবনযাপন চাই না। সকলের সাথে একসাথে সময় কাটাতে চায় ও। আয়াস বাসাতে ফিরলে আয়াসকে বলবে কথাটা নূর। আয়াস বেরিয়ে গেছে হয়তো। নূর বিছানা থেকে নামতে গেলেই ইফা এসে বলল, এই ভাবি কি করছো? ভাবি নামছো কেন? নূর বিরক্তি মাখা কণ্ঠে বলল, এভাবে আর কতক্ষণ ইফা? একটা মানুষের কি সারা দিন এভাবে বিছানায় শুয়ে থাকতে ভালো লাগে? ইফা দাঁত বার করে হেসে বলল। সহ্য করো ভাবি, সহ্য করো। নূর গাল ফুলিয়ে বলল। তোমারও সময় আসুক বুঝবে। ইফা হেসে বলল। সেই সময় আসুক, দেখা যাবে। নূর ইফাকে ওর পাশে বসিয়ে বলল। ইফা একটা সত্যি কথা বলবে আজ? ইফা পাশে বসে বলল, বলো ভাবি। তুমি কি কাউকে পছন্দ করো বা ভালোবাসো? কথাটা শুনে ইফা হো হো করে হেসে উঠতেই নূর অবাক হয়ে বলল, কি হলো, হাসছো কেন? তোমার কি সত্যি মনে হয় যে আমার কাউকে পছন্দ হয়? তেমনটা ঠিক না, তবে এখনকার দিনে এটা খুবই নর্মাল একটা বিষয়। আরে না ভাবি, আমার অমন কোনো কিছু নেই, আর আমি ভাবিও না এমন কিছু। আর আহান ভাইয়া কি বলেছে জানো? নূর কৌতূহল নিয়ে বলল। কি বলেছে উনি? ইফা বেশ রাগ ফুটিয়ে বলল, ভাইয়া বলেছে সে বাসায় ফিরলে নাকি আমার বিয়ে দিয়ে দিবে। তুমি বলো আমার কি বিয়ের বয়স হয়েছে? আর কদিন পরে এসএসসি দেব, এখনো পিচ্ছি আমি। নূর মুস্কি হেসে বলল। সত্যি উনি এই কথা বলেছেন? ইফা গাল ফুলিয়ে বলল। এই কারণেই ওনার উপর রেগে আছি। নূর এবার ঠিক করে হেসে বলল। ননদিনী থেকে? ইফা অবাক হয়ে বলল, কি? নূর মুস্কি হেসে বলল। এটা না হয় সাসপেন্সই থাক। ইফা অভিমান করে রইল, আর নূর ইফার অভিমানটা বেশ এনজয় করতে লাগলো। আহান ফিরেছে আজ 2 দিন। সাথে করে ছোট বাচ্চা, ছেলে আর মেয়ের অনেক জামা কাপড় নিয়ে এসেছে। নূর সহ পরিবারের সবাই অবাক ভীষণ রকম। নূর এখন আর আহানের সাথে আগের মতো রুক্ষ ব্যবহার করে না। নিজের ভাসুর হিসেবে অনেক শ্রদ্ধা নিয়ে কথা বলে আর ব্যবহারও করে। কিছুক্ষণ আগেই সবাইকে আহান জানিয়েছে যে ইফাকে বিয়ে করতে চায়। ইফা তো শুনে সেখান থেকে ছুটছে, আর ইফার কাণ্ডে সবাই হো হো করে হেসেছে। খুব শীঘ্রই ওদের এঙ্গেজমেন্ট হবে। ড্রাইভ করছে আয়াস, পাশে বসে আছে নূর। গন্তব্যস্থলটা অতি পরিচিত, মায়ার বাসা। নূর আর আয়াস সেখানেই যাচ্ছে। আজ নূর আর আয়াস নূরের মাকে নূরের বাবার বাসায় দিয়ে আসতে গিয়েছিল। তারপর সেখান থেকে জানতে পারে যে মায়ের সাথে রেদওয়ানের গুরুতর ঝামেলা হওয়ার দরুন তাদের মাঝে যোগাযোগ বন্ধ। তাই নূর আর আয়াস ওনাকে ড্রপ করে দিয়ে মায়ের বাসাতে যাচ্ছে। যদিও রেদওয়ান অনেকবার না করেছে যে তারা যেন না যায়, কিন্তু নূর রেদওয়ানকে কথা দিয়ে এসেছে যে তাদের মধ্যকার সমস্ত মনোমালিন্য দূর করেই ছাড়বে। আয়াস আর নূরের টুকটাক আলাপচারিতার মাঝে শেষ হলো স্বল্প রাস্তা, অর্থাৎ মায়ার বাসা। কোন রকম কোনো দ্বিধাবোধ না করে আয়াস আর নূর বাসাতে ঢুকলো। কলিং বেল বাজাতেই প্রায় 1 মিনিট পর মায়া দরজা খুলল। দরজার আয়াস আর নূরকে দেখে অবাক হলো বড্ড। খানিকটা ইতস্তত কণ্ঠে প্রশ্ন করে উঠল, তোমরা? নূর মায়ার হাতের দিকে তাকিয়ে বলল, তোমার হাত ঠিক হয়ে গেছে ভাবি? মায়া মাথা নাড়িয়ে বলল, আসো আসো, ভেতরে আসো, বসো। নূর আর আয়াস ভেতরে ঢুকলো। সোফাতে বসে আয়াস প্রশ্ন করে উঠল, আন্টিকে কোথাও দেখছি না যে, উনি কি বাসাতে নেই? মায়া ওর মায়ের রুমের দিকে একবার তাকিয়ে বলল, আসলে আম্মু একটু অসুস্থ তো, তাই ঘরেই ঘুমিয়ে আছে। নূর বেশ ব্যতিব্যস্ত হয়ে বলল। কি হয়েছে আন্টি? নূর মাথা নিচু করে রইল বেশ কিছুক্ষণ, তারপর থেমে বলল, তোমরা হঠাৎ এলে, কোনো দরকার? নূর মায়ের পাশে দাঁড়িয়ে ওর কাঁধে হাত রেখে বলল, দরকার তো বটেই। তোমাদের দুজনের ভেতরকার মনোমালিন্য দূর করতেই আজ ছুটে আসা। অনেক তো করলে অভিমান, এবার না হয় দুজনে এক হওয়ার পালা। মায়া এবার নির্লিপ্ত ভঙ্গিতে হেসে বলল, না, তার আর দরকার নেই। যেমন আছি বেশ আছি, বাকি জীবনটা আম্মুকে নিয়েই কাটিয়ে দেব। তা হচ্ছে না। ভাইয়ার সাথে আল্লাহ তোমার ভাগ্য জুড়ে রেখেছেন, তা এত সহজে ছেড়ে দিলে হবে নাকি? মায়া কথা ঘোরানোর জন্য বলল, তোমরা বসো, আমি তোমাদের জন্য চা করে আনি। আয়াস বলে উঠল, আন্টির সাথে আগে দেখা করি, তারপর বাকি কাজ। কথাটা বলে নূরকে নিয়ে মায়ের ঘরের দিকে গেল। মায়া একটা দীর্ঘশ্বাস ফেলে কিচেনে গেল। সেদিনের পর থেকে মায়া নিস্তব্ধ হয়ে গেছে। ওর আম্মু এত কিছু মানতে না পেরে অসুস্থ। তারপর থেকে একা সংসারে মেয়েটার বিয়ে দেখে যেতে চান উনি।
নূর আর আয়াস কথা বলছে, তখন ঘরে ট্রে নিয়ে ঢুকলো মায়া। মায়া আসতেই দেখলো ওর মা হাসছে। আজ বহুদিন পর ওর মায়ের মুখে হাসি দেখছে। অনেকদিন মন খুলে হাসেননি উনি, তবে এখন ওনার হাসিটা প্রাণবন্ত। মায়ার ওর মনটা ভরে গেল। তবে তাদের কথোপকথনের বেশিরভাগকে কেন্দ্রবিন্দু ও, তা ওর বুঝতে বাকি হয়নি আগেও। মায়া আসতেই মায়ার মা মুস্কি হেসে বলল, শেষমেশ আমার ইচ্ছাটা পূরণ হলো। তোর আর রেদওয়ানের বিয়েটা হলো আমার সবচেয়ে বড় ইচ্ছা। মায়া বিরস কণ্ঠে বলল, সেটা সম্ভব না, আমার পক্ষে আর এই সম্পর্কে ফিরে যাওয়া সম্ভব না। তাছাড়া দোষটা আমারই ছিল। কথাটা বলে মায়ার চোখের জল চলে এলো। চোখটা মুছে নিয়ে স্বাভাবিক কণ্ঠে বলল, এই নাও তোমাদের চা। নূর মায়ার গালে হাত রেখে বলল, ভুল তো মানুষ মাত্রই হয়, আর আমাদের ভুলটাকে মানিয়ে নিয়েই চলতে হবে, না হলে জীবনে শিখলাম কি? মায়া ইতস্তত কণ্ঠে বলল। তবু আমি পারবো না নূর, ভুলটা ভুলই। নূর এবার মায়ের মায়ের দিকে তাকিয়ে বলল, আন্টি, আপনি ভাবিকে বোঝান, আর এটাও বলে দিন তাকে যার কিছুদিনের মধ্যেই তার আর আমার ভাইয়ার এঙ্গেজমেন্ট, আর খুব তাড়াতাড়ি বিয়ে। মায়া এবার ফুপিয়ে কেঁদে উঠে বলল, আমি পারবো না নূর, আমায় জোর করো না। নূর মায়াকে জড়িয়ে বলল, ইচ্ছা থাকলে উপায় হয়, তোমার বেলাতে হবে না কেন? আলবাত হবে। ভাইয়ারও সাহস কি করে হয় তোমাকে বকার? আমি ওকে বকে দিব। খুব তাড়াতাড়ি ও তোমার কাছে আসবে দেখা করতে। তোমরা দুজন দুজনকে যে ভীষণ রকম ভালোবাসো। মায়া নূরকে জড়িয়ে ধরে কেঁদে দিল। আয়াস আর মায়ার মা দুজনে আনন্দের সাথে তাকিয়ে আছেন। সত্যি সম্পর্কের পরিণতি হলো শ্রেষ্ঠ একটা পাওয়া। মায়াকে অনেক রকম ভাবে বুঝিয়ে সুঝিয়ে বাসায় ফিরেছে নূর আর আয়াস। নূর একটু ক্লান্ত, এখন আর শরীর বেশি ধকল নিতে পারে না। হঠাৎ আয়াস ড্রাইভ করার ফাঁকে বলে উঠল, একটা গল্প শুনবে আফুসোনা? নূর ক্লান্তি ভরা কণ্ঠে বলে উঠল, বলুন। জানি আপনি কেবল আমাকে মিথ্যে বলে বোকা বানান, যদিও আমি অভ্যস্ত তাতে। আয়াস মুচকি হেসে বলল, রাজকুমারীর ছোট বোনের কথা মনে আছে তোমার? নূর কথাটা শুনে যেন জেগে উঠল। অনেক উৎসাহ নিয়ে বলল, মনে আছে তো, আর সে তো আমার আম্মু, তাই না? আয়াস মুচকি হেসে বলল, হ্যাঁ। আমার আম্মুর পরে কাহিনীটুকু বলুন না প্লিজ, আমি জানতে চাই। আয়াস গাড়ির স্পিডটা খানিকটা কমিয়ে দিয়ে বলল, তেমন কিছুই না। তারপর রাজকুমারী পালিয়ে সংসার করতে লাগলো। অনেক বছর লুকিয়েছিল, যদিও তার বাবা তাকে ত্যায্যকন্যা করে দিয়েছিল। তারপর সে রাজকুমারীর ছোট বোন একদিন আবার রাজপ্রাসাদে ফিরে যায়। নূর উৎসাহ নিয়ে বলল, কেন? নিজের অধিকার ফিরে পাওয়ার জন্য। তারপরও পাইনি নিশ্চয়ই। না। তারপর কি হলো? তারপর আর কিছুই হলো না। নূর মন খারাপ করে বলল, আমি ভাবলাম ইন্টারেস্টিং কিছু হবে। আয়াস হো হো করে হেসে বলল, প্রয়োজন কি যে সব জিনিসই ইন্টারেস্টিং হবে? নূর মাথা নিচু করে বলল, না, তা ঠিক না, তবু এত ধামাকাদার একটা কাহিনীতে টুইস্ট তো থাকতে পারতো। আয়াস মুচকি হাসলো, কিছু বলল না। মনে মনে বলতে লাগলো, তোমাকে সবকিছু সত্যতা আমি জানাতে চাই না আফুসোনা। আমি কখনোই চাই না তোমার ভালোবাসার মানুষগুলো তোমার থেকে দূরে সরে যাক। আমি বুঝি কাছের মানুষ ছেড়ে যাওয়ার কষ্টটা যদিও তুমি খানিকটা অনুভব করতে পারো, থাক না তোমার কাছে তোমার মা আর তোমার বাবার অতীতটা লুকিয়ে। সবকিছু না হয় নাই বা জানলে। কথাটা বলে আয়াস ড্রাইভারে মন দিল। ক্ষমা চাইছো কেন আজ তুমি আমার কাছে? আদতেও কি তুমি অনুতপ্ত নাকি আবার ছলনা করছো? কোনটা ঠিক বলতে পারো? তারপর ছায়া অনুতপ্ত হওয়ার সুরে বললেন, যা খুশি বলবে বলো, কিন্তু আজ আমি কোনো অভিযোগ করব না, কারণ আমি জানি যে দোষটা আমারই ছিল। নূরের মা বেশ কড়া কণ্ঠে বললেন, সেদিন যদি তুমি এই লোভ না করতে তাহলে আজ এই দুর্দশা কিছুই হতো না। না আমার আপু হারিয়ে যেত, আর না আমি আমার সন্তানের থেকে দূরে সরে যেতাম। তুমি তো জানো যে তখন আমার টাকার প্রয়োজন ছিল। নূরের মা ওনাকে থামিয়ে বললেন, তোমাকে ভালোবেসে তোমার হাত ধরে পালিয়ে গিয়েছিলাম সেদিন। আমি ছিলাম জমিদারি বংশের মেয়ে, আর তুমি ছিলে সাধারণ এক মধ্যবর্তী ঘরের ছেলে। তবুও আমি আমাদের সম্পর্কের মাঝে কখনো অর্থ টেনে আনিনি। তোমার হাতে হাত রেখে পাড়ি দিয়েছিলাম অজানা এক ভবিষ্যতের দিকে। তবুও তুমি খুব ভালোভাবে আমাদের সংসারটাকে গড়ে তুলেছিলে। তোমার যা ছিল তা দিয়েই তুমি সুখের সংসার গড়ে তুলেছিলে। তারপর কয়েক বছর পর যখন রেদওয়ান বড় হলো আর নূরও বেশ বড় হলো, সেই সময় তোমার ব্যবসায় তীব্র সংকট দেখা যায়। বাবা মায়ের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল, তারা আমাকে ত্যায্য করেছিল, তাই তাদের কাছে আর ফেরার চেষ্টা করিনি। প্রিয়ন্তী আপুও বোধহয় অনেক খোঁজার চেষ্টা করেছিল, কিন্তু খুঁজে পাইনি। আর পাবেই বা কি করে? যে নিজে থেকে হারিয়ে যায় তাকে কি কখনো ফিরে পাওয়া যায়?
যাই না। তারপর তুমি একদিন বললে যে আমার নিজের পরিবারের কাছে ফিরে যেতে আর তোমরা নিজের ন্যায্য অধিকার ফিরে পেতে। আমি নারাজ ছিলাম, কিন্তু সেদিন তুমি আমার কথা শুনতে বাধ্য ছিলে না, কারণ তোমার তো টাকার প্রয়োজন ছিল, তাই না? আরাফাত সাহেব মাথা নিচু করে নিলেন, হয়তো ভীষণভাবে অনুতপ্ত তিনি। ওনাকে দমিয়ে দিয়ে নূরের মা পুনরায় বললেন, আমি বাধ্য হয়ে নিজের বাড়িতে যাই, কিন্তু গেট থেকেই আমাকে দূর দূর করে তাড়িয়ে দেওয়া হয়। তাই লজ্জায় আর ঘৃণার কখনো সেখানে দুবার ফিরে যাওয়ার কথা ভাবিনি। তারা বলেছিল যে তাদের নাকি কোনো ছোট মেয়েই নেই। বেশ, কিন্তু তুমি তাতেও ক্ষান্ত হলে না। তোমার এতই টাকার প্রয়োজন হয়ে পড়েছিল যে না পেরে আমাকে প্রিয়ন্তী আপুর কাছে যেতে হয়েছিল, যেখানে তুমি আমার আত্মসম্মান উপেক্ষা করে এত বছর পর কেবলমাত্র টাকার কারণে পুনরায় সম্পর্ক স্থাপন করতে বলেছিলে। বেশ, তাই হলো। তোমার কথা মতোই যোগাযোগ করলাম আপুর সাথে, কিন্তু আপুর সাথে তেহিরাত ভাইয়ার সম্পর্কের অবমাননার কথা শুনে টাকা চাওয়ার সাহস হয়নি। তাই না পেরে বাধ্য হয়ে বলেছিলাম যে আপু যাতে একটু আমার বাবার বাসায় সবাইকে অনুরোধ করে, যেন তারা আমাকে মেনে নেয়। কথাটা বলে নিঃশ্বাস ছাড়লেন নূরের মা। আরাফাত সাহেব ও নিস্তব্ধ হয়ে বসে আছে, আজ আর বলার মতো মুখ নেই। তারপর আপু তাদের কাছে আমার হয়ে কথা বললে আপুর উপর ভাইয়া রেগে যান, কারণ তিনি কখনোই চাইতেন না যে তার সম্পত্তিতে কেউ ভাগ বসাক। যদিও পৈতৃক সম্পত্তিতে মেয়েদের একটা অধিকার থাকে, তা বোধহয় উনি ভুলেই গিয়েছিলেন। ভাইয়া রাগ করে সিদ্ধান্ত নিলেন যে আপুকে সব সম্পত্তি থেকে বঞ্চিত করার, আর তা ওনার একার পক্ষে সম্ভব ছিল না। তাই তিনি হঠাৎই একদিন আমার সাথে যোগাযোগ করেন আর আপুকে তার পথ থেকে সরিয়ে দেওয়ার কথা বলেন, এবং পরবর্তীতে সম্পত্তির ভাগ না দিলেও কিছু টাকা দেওয়ার লোভ দেখান। যদিও আমি তাতে গলিনি, তুমি লোভে পড়ে রাজি হয়ে গিয়েছিলে। যে মানুষটা আসলেই তোমার কখনো কোনো ক্ষতি চায়নি, তুমি তাকেই সরিয়ে দিতে চেয়েছিলে। লজ্জার বিষয়, আমি তোমার এই কথা সবার সামনে ফাঁস করে দিতে চাইলে তুমি আমাকে বিচ্ছেদের ভয় পাও। যদিও আমি ভয় পাইনি, অবশেষে তুমি আমার নূরকে আর রেদওয়ানকে মেরে ফেলার হুমকি দাও। আমি দমে যাই, তারপর হার মেনে নিই। আপু ডায়েরি লিখতেন, সেখানে তিনি তার নিখোঁজ হওয়ার খানিকটা হলেও ভবিষ্যৎবাণী করেছিলেন। তা তিনি তার ডায়েরিতে লিখেছিলেন, আর সেটা কোনোভাবেই আয়েশ হাতে পায়। তারপর আমাকেও নিখোঁজ হতে হয় আয়েশের কাছে। আয়েশ আমাকে কখনো কোনো অসুবিধাতে রাখেনি, ওকে আমি নিজের ছেলের মতোই ভালোবাসি। আরাফাত সাহেব প্রশ্ন করে উঠলেন, তাতে আয়াসের স্বার্থ কি ছিল? স্বার্থ খুবই সহজ, তার মাকে খুঁজে বার করা। এখন যদি প্রশ্ন করো যে এত বছর অপেক্ষা করেছে কেন, তাহলে তার উত্তরও আমার কাছে আছে। কি? আয়েশের এক্সপেরিমেন্টের জন্য আয়েশ এমন একটা জিনিস আবিষ্কার করতে চাইতো যাতে মানুষের যৌবনের সৌন্দর্যটা সবসময় ধরে রাখা যায়, আর তাতে মানুষের বয়স বাড়লেও শরীর যেন বয়স বাড়ার কোনো চিহ্ন না আসে। আর আয়েশ বানিয়েছেও, আর এর জন্য ও পাবে কোটি কোটি টাকা। তোমার টাকা লাগলে তুমি তাকে বলতে পারো, সে তোমার মুখে টাকা ছুঁড়ে মারবে। কথাটা বলে নূরের মা উঠে গিয়ে জানালার পাশে দাঁড়ালেন। আরাফাত সাহেব বললেন, আর একটা প্রশ্ন করব? উনি কোনো উত্তর দিলেন না। নীরবতা সম্মতির লক্ষণ। আয়াস নূরকে বিয়ে করলো কেন? আর তোমাকে এতদিন লুকিয়ে রেখেছিল, তার ফলাফল কি হলো? উনি গর্জে উঠে বললেন, আয়েশ তোমার মতো লোভী নয় যে টাকার জন্য কাউকে বিয়ে করবে বা মানসিক অত্যাচার করবে। সে নূরকে ভালোবাসে, নূরকে সে চাই, তাই বিয়ে করেছে। তার ভালোবাসা নিঃস্বার্থ। আয়েশ আমাকে মারার অভিনয়ও করেছিল, কারণ শত্রুপক্ষ জানতে পেরেছিল যে আমি এখনো বেঁচে আছি, তাই তারা মারতে চেয়েছিল। তাই আয়েশ আমাকে মাঝরাতে রাস্তার মাঝে গুলি মারার জন্য বন্দুক তাক করে, আর আমি সেই কারণে পিছন থেকে ভাইয়ার পাঠানো একজন আমাকে গুলি মারে, যাতে আয়েশ কখনো তার মায়ের হদিশ না পায়। কারণ ভাইয়ার ধারণা ছিল যে আমি এতদিন নিজেই লুকিয়েছিলাম, আর আয়েশ আমাকে হাতে নাতে ধরে ফেলেছে। গুলিটা আমার গায়ে লাগতেই আয়েশ পিছনে ঘুরে তাকিয়ে দেখেছিল একজন পালাচ্ছে। আয়েশও তখন তাকে যেতে দেয়, কারণ এতে আমাদের সুবিধে হতো। আয়েশ আমাকে হসপিটালে নিয়ে যায়, চিকিৎসা করায়। আপু ফিরে আসি পরিকল্পনা মাফিক। এবার বলো, তোমার শাস্তি কি হওয়া উচিত? আরাফাত সাহেব ধপ করে বিছানায় বসে পড়লেন। ওনার একটু টাকার প্রয়োজনের খাতিরে এত কিছু হতে পারে তা উনি ধারণাতেও আনেননি। বুকের ভেতরে হালকা চিনচিনে ব্যথা অনুভব করছেন, ব্যথাটা বাড়ছে। নূরের মা চোখের জল মুছে বাইরের দিকে তাকিয়ে রইলেন। হঠাৎ পেছন থেকে আহ শব্দে আসতে ঘুরে তাকালেন। আরাফাত সাহেব বুকের ব্যথায় কাতরাচ্ছেন। উনি দৌড়ে ছুটে গেলেন।
আজ 1 সপ্তাহ হয়ে গেল আরাফাত সাহেব হসপিটালে রয়েছেন। আজকে দিনে রিলিজ পাবেন। এই কদিনে অনেকজন হসপিটালে তার সাথে দেখা করতে গিয়েছিলেন। নূরের মা, তিনি সবসময় ওনার খেয়াল রাখতেন। উনি হার্ট অ্যাটাক করেছিলেন, তাই ডক্টর বলেছেন যেন তার ঠিকমতো খেয়াল রাখা হয় এবং সময় মতো ঔষধ নিতে এবং দুশ্চিন্তা না করতে। অতীতে আরাফাত সাহেবের সমস্ত কর্মকাণ্ড, তাছাড়া আয়েশার মায়ের নিখোঁজ হওয়ার পেছনে আসল কারণ, এই সবকিছুই নূরের কাছে অজানা। কারণ আয়াস নূরকে কিছুই বলেনি আর কখনো বলতেও চায় না। তার কারণ আয়াস চায় না যে নূরের চোখে তার বাবা নিচে নেমে যায়। তাহলে নূর তার বাবাকে কাছে পেয়েও তার থেকে অনেকটা দূরে সরে যাবে। মায়া আর রেদওয়ানও এসেছে। ওদের মাঝে আপাতত সব ভুল বোঝাবুঝি দূর হয়েছে। নূর আজকে আর হসপিটালে আসেনি। আয়াস ওকে আসতে দেয়নি, কারণ এতটা রাস্তা জার্নি করলে নূর অসুস্থ হয়ে পড়বে। আরাফাত সাহেব কথা বলছেন না। ডক্টর ওনাকে বেশি কথা বলতে বারণ করছেন। বিছানায় বসে নূর চটপট করছে, মনের মাঝে অস্বস্তি কাজ করছে। না পেরে আয়াসকে কল করলো। হ্যালো বাবা, ছুটি হয়েছে? আয়াস মৃদু কণ্ঠে বলল, ছুটি হয়েছে। এখন কেমন আছে? আপাতত সুস্থ আছে, কিন্তু কথা বলছে না। ডক্টর বারণ করেছে ওনাকে বেশি কথা বলতে। সাবধানে ফিরবে না? কথাটা শুনে নূর কলটা কাটতে যাবে, তখনই আয়াস বলে উঠল, আফসোনা। নূর মুস্কি হেসেই বলল, বলুন। আয়াস বেশ কিছুক্ষণ থেমে বলল, কিছু খাবে? নূর ঠিক করে হেসে বলল, আপনি কি করে বুঝলেন? বুঝতে হয়। কি খাবে বলো? আসার সময় একটু আইসক্রিম আর চকলেট নিয়ে আসবেন। আয়াস কিছু না বলে মুস্কি হেসে কলটা কেটে দিল। নূর বালিশে মাথা দিয়ে দীর্ঘশ্বাস ফেলল। সময় পরিবর্তনের সাথে সাথে আয়াসের স্বভাব আর ব্যবহারগুলো যেন ভীষণভাবে পাল্টে গেছে। আয়াস এখন আর আগের মতো ডেভিলগিরি করে না, আর না নূরের উপর কোনো জুলুম করে, বরং নূরের প্রতি কেয়ারনেসটা দ্বিগুণ হয়েছে। এই কয়দিনে হয়তো কিছু ভাবতে ভাবতে নূর ঘুমিয়ে পড়ল। কখন খেয়ালই নেই। ইভার মা ওরফে আয়াসের খালামণি খানিকটা চাপা স্বরে প্রশ্ন করে উঠলেন, আয়াস বাবা, নূর কি সব জানে? আয়াস ফোনের দিকে তাকিয়ে বলল, ঠিক কোন কথাটা খালামণি? এই যে কি কারণে এত সব কিছু হয়েছে, আর তাতে ওর বাবার ভূমিকা ঠিক কতটা, এই সব বিষয়। আয়াস ফোনটা পকেটে রেখে বলল, না, আমি ওকে এসব কিছুই জানাইনি, কারণ এসব ওকে জানালেও কষ্ট পাবে। তাছাড়া আমি মনে করি মানুষকে শোধরানোর একটা সুযোগ দেওয়া উচিত। তাই আরাফাত আঙ্কেলেরও একটা সুযোগ পাওয়া উচিত। আর আমার যতটুকু মনে হয় যে উনি শিক্ষা পেয়েছেন আর শুধরেও গেছেন। উনি একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে বললেন, হ্যাঁ রে, নূরকে তোর ল্যাবের কথা বলেছিস এখনো? আয়াস হো হো করে হাসতে হাসতে বলল, আমাকে কিছু বলতে হয়নি, সে নিজেই ঠিক খুঁজে নিয়েছে। উনিও বেশ কৌতূহল নিয়ে বললেন, কিভাবে? আয়াস বলতে শুরু করলো, সেদিন কোনোভাবে নূর ওয়াশরুমের ট্যাপ কলটা ও টাম্পি খুলে পড়ে গিয়েছিল, আর ওখানেই তো আমি চাবি রাখার জায়গা করেছিলাম, তা তুমি জানো। আফরসুনা ঠিক কোনোভাবে সেটা দিয়ে লক খুলে আমার ল্যাব অবধি চলে আসে। আমি তখন ল্যাবেই ছিলাম, আর নূরের মা মানে আমার খালামণি তিনিও সেখানেই ছিলেন, কারণ আমি একটা এক্সপেরিমেন্ট করছিলাম আর তাতে তিনি আমাকে সাহায্য করছিলেন। তুমি তো জানো যে একবার ইফা আর নূর পার্কে গিয়েছিল আমার সাথে। তখন কেউ ওকে দোলনা থেকে ধাক্কা মেরে ফেলার চেষ্টা করে, তাকে চেনার চেষ্টা করছিলাম। উনি অবাক হয়ে বললেন, কে সে? কে এত বড় ক্ষতি করার চেষ্টা করেছিল? আয়াস বেশ গম্ভীর স্বরে বলল, মামা ওর ক্ষতি করার চেষ্টা করেছিল, আর তার জন্য উনি একজনকে পাঠিয়েছিলেন যিনি জমিদার বাড়িরই একজন, তবে বেশ দূর সম্পর্কের। ওনাকে আমি ধরতে পেরেছিলাম, আর উনি আমাকে মারতে চেষ্টা করেছিলেন, তাও আমার ল্যাবেই। তাই আমি তার আগে ওনাকে মারি। তারপর ওনার বডি থেকে কিছুটা নমুনা কালেক্ট করি, আর সেটা পরে খালামনের বডির ডিএনএর সাথে মেলানোর চেষ্টা করি। আর সৌভাগ্যবশত মিলেও যায়, যা থেকে প্রমাণিত হয় তারা একই বংশের। কে সে, আর তারই বা স্বার্থ কি? আমি এই কথাটা এখনো খালামনিকে বলিনি, কথাটা নিচের মাঝে রেখেছি। মামার প্রতিবেশী জেলার এই সুন্দরী মেয়ের সাথে অবৈধ সম্পর্ক ছিল, আর তার দরুন সেই সন্তান। তবে সে সন্তানের মর্যাদা পায়নি, কারণ মামা তাকে সেই মর্যাদা দেয়নি। আর ব্যাপারটাকে ধামাচাপা দেওয়ার জন্য তিনি তাদের মা আর ছেলেকে মোটা অঙ্কে টাকা দিতেন। তুই এসব কি করে জানলি আয়াস? আয়াস এবার উঠে দাঁড়িয়ে বলল, যেদিন আমি নাটক যাই সেদিন সন্ধ্যায় মামা আমাকে ডাকেন সবকিছুর ভাগিদারি নেওয়ার জন্য। আমি তাকে খুব স্পষ্ট জানিয়েছিলাম যে আমার কিছুর প্রয়োজন নেই। কথাটা বলে আমি সেখান থেকে বেরিয়ে গিয়েছিলাম। তারপর জমিদার বাইরে এসেছিলাম, কারণ মামার উপর রাগ হচ্ছিল ভীষণ। অন্ধকারের মাঝে দাঁড়িয়েছিলাম, তখন এক মহিলা কণ্ঠের কান্নার আওয়াজ পেতেই প্রথমে চমকে গিয়েছিলাম। তারপর একটু ভরকে গেলেই কণ্ঠটার উৎস খোঁজার চেষ্টা করতেই ফিসফিসিয়ে গলার আওয়াজ পেলাম, উনি আমাকে সেই প্রথম থেকেই ধোঁকা দিয়ে আসছে। আমি বুঝতে পারিনি। প্রথমে তো আমার সন্তান আর আমাকে কোনো পরিচয় দিননি, তার উপর এই কয়েক মাস হলো সব যোগাযোগ একেবারের জন্য বিচ্ছিন্ন করেছে। কাকে যেন
খুন করার জন্য আমার ছেলেটাকে পাঠিয়েছিল। এখন আমার ছেলেটাও ফিরেনি। ছেলেটা বেঁচে আছে কি মরে গেছে তাও জানি না। আমার ছেলের কিছু হলে আমি ওনাকে ছাড়বো না, এটা বলে দেব না। আসলে মুখ টিপে উনি কাঁদছিলেন। কাকে কথাগুলো বলছিলেন প্রথমে বুঝতে না পারলেও পরে বুঝলাম যে বাড়ির দারোয়ানের সাথে কথা বলছেন। দারোয়ানও তাকে বেশ তুচ্ছ তাচ্ছিল্য করে তাড়িয়ে দিতে আমি ওনার পিছু নিলাম আর ওনার থেকে সব কথা জানলাম। ইভার মা অবাক হয়ে বললেন, উনি এত সহজে রাজি হয়ে গেলেন বলতে? না, এত সহজে বলেনি। সব জানার জন্য বললাম যে ওনার ছেলেকে মামু মেরে ফেলেছে, সে নাকি মামুর পথের কাটা। যদিও ছেলেটাকে আমিই মেরেছিলাম, কারণ ও আমার আভূষণের ক্ষতি করার চেষ্টা করেছিল। আর মামু ওদেরকে পথের কাটা মনে করত। সব কুকীর্তি ফাঁস হওয়ার ভয়ে এতদিন যোগাযোগ রেখেছিলেন। কথাটা শেষ হতেই ইভার মা বলে উঠলেন, ছি, একটা মানুষ এতটা জঘন্য কিভাবে হয়? উনি আসলে কি মানুষ? আয়াস মুস্কি হাসলো, আর কিছু বলল না। কিছুক্ষণ পর আয়াস আবার বলতে শুরু করলো, এইভাবেই জানলাম। আর কি হয়েছিল শোনো তারপর। বল। আভূষণা লিফট থেকে নামলো। আমি আর খালামণি দেখতে বুঝতে পেরেছিলাম যে কেউ আসছে, আর তা আভূষণা ছাড়া আর কেউ হবে না, তাও জানতাম। আমি তো ঠিক রেখেছিলাম সেদিনই নূরকে সব সত্যি বলে দেব, কিন্তু খালামণি সামান্য নূরের নাম ধরে ডাকতে অজ্ঞান হয়ে পড়ে গেল। এত অল্পতেই যে ভয়ে জ্ঞান হারায়, আমার মনে হয় না সে সবটুকু শোনার অবস্থায় থাকবে। তাও ঠিক, বলার দরকার নেই ওকে। এমনিতে মেয়েটার শরীর ভালো যায় না, তার উপর এসব বললে। আয়াস যাওয়ার প্রস্তুতি নিয়ে বলল, আচ্ছা খালামণি, আমি আসি। আভূষণা একা আছে, আর তোমরা কালকে শপিং এ যাচ্ছ তো? আমি তো যাব না, ইরফান, আহান, রেদওয়ান আর মায়া যাবে বোধহয়। তুই আর নূর যাবি? না, আভূষণার এই সময় কোথাও যাওয়াটা ঠিক হবে না, ওরা যাক। আয়াস বেরিয়ে গেল। রুমে গিয়ে দেখলো নূর গাল ফুলিয়ে রাগ করে বসে আছে। আর তা দেখে আয়াস নূরের কাছে গিয়ে বসে নূরের গালটা টেনে দিয়ে বলল, কি হয়েছে আভূষণা, মন খারাপ? নূর অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল। আয়াস নূরকে কাছে টেনে জড়িয়ে ধরে বলল, রাগ করো না আভূষণা, খালামণির সাথে কথা বলছিলাম তাই দেরি হয়ে গেল। নূর আয়েশের দিকে গম্ভীর ভাবে তাকিয়ে বলল, আপনার বেবিও যে আপনার জন্য অপেক্ষা করে, তার খেয়াল কি আপনার থাকে? আয়াস ওহো করে হেসে বলল, শুধু কি বাবু নাকি বাবুর আম্মু অপেক্ষা করে, কোনটা? সবকিছু কি মুখে বলতে হয়? কিছু কথা বুঝে নিতে হয়। আয়াস নূরকে জড়িয়ে হেসে ফেলল। দেখতে দেখতে ইফা, আহান আর রেদওয়ান মায়ার বিয়ের দিন চলে এলো। কমিউনিটি সেন্টারের বিয়েটা হবে, কারণ দুটো আলাদা আলাদা পরিবারের বিয়ে, আর একসাথে যেহেতু হওয়ার কথা তাই আলাদা আলাদা সম্ভব না, সেহেতু কমিউনিটি সেন্টার একসাথে বিয়ের ব্যবস্থা করা হয়েছে। দুই ব্রাইডের সাজ প্রায় কমপ্লিট। নূর, মায়া আর ইফার সাথেই বসেছিল এতক্ষণ, কারণ ইফা বড্ড নার্ভাস। আয়েশের জন্য বাধ্য হয়ে নূরকে উঠে চলে আসতে হয়েছে। কিছুক্ষণ আগের কথা, নূর রেডি হয়ে ইফার মায়ের কাছে যেতে গেলে এই পিছন থেকে আয়েশ ডেকে উঠল, আভূষণা। নূর ঠোঁট চেপে মুচকে এসে আয়েশের দিকে স্বাভাবিকভাবে ফিরে বলল, বলুন। আয়াস নূরের মাথা থেকে পা অব্দি ভালোভাবে পর্যবেক্ষণ করে বলল, সুন্দর লাগছে। নূর ভ্রুকুচকে বলল, শুধু সুন্দর, আরো কিছু যে বলা যায় তা কি আপনার জানা আছে? আসলে পৃথিবীর সায়েন্টিস্ট প্রজাতির মানুষদের থেকে এসব আশা করা বৃথা। কথাটা বলে মুখ ঘুরিয়ে চলে আসতে গেলে আয়াস খানিকটা ছুটে এসে নূরকে আটকে বলল, আভূষণা শোনো, রাগ করে না। নূর মুখ টিপে হাসছে, তবু আয়াসের সামনে রাগি রাগি ভাব নিয়ে বলল, কি হয়েছে কি? এখন কি সরি বলবেন? বললেও কিন্তু আপনার সরি গ্রান্টেড হবে না, বলে রাখলাম। আয়াস নির্বিকার ভঙ্গিতে বলল, টানা 2 ঘন্টা ধরে নাকানি চুবানি খেয়ে আমি তো তোমাকে সাজিয়ে দিলাম, আর আমি যদি বড় মুখ করে কবি সাহিত্যিকদের মতো করে বড় একটা কমপ্লিমেন্ট দিতাম, তাহলে তুমি বলতে যে আমি তোমাকে সাজিয়ে দিয়েছি বলে নিজেই ক্রেডিট পেতে চাইছি। তাই হালকার উপর দিয়ে একটু বলে দিলাম, কিন্তু তাতেও তুমি আমাকে অত কিছু শুনিয়ে দিলে। তাহলে বলো আমি কি করি এখন? নূর ভ্রুকুচকে বলল, এই যে এক নাগারে এত কিছু বলে দিলেন, এর পরিবর্তে যদি ঝরঝর করে কমপ্লিমেন্ট দিতেন তাহলে আমি আমার অভিযোগ উইথড্র করতাম। আর বেশ মিনমিনে করে বলল, আরে আমাকে কিছু বলতে তো দেবে, তারপর তো বলবো। নূর চলে যেতে নিয়ে বলল, হোয়াট এভার। এক পা এগিয়ে যেতেই আবার আয়েশের দিকে ফিরে বলল, ওয়েট, আপনি এতক্ষণ ধরে হাতটা পেছনে লুকিয়ে রেখেছেন কেন? কি আছে আপনার হাতে? আয়াস এবার পিছলে হাসি হেসে বলল, পেছন ঘোরো, তাহলে বুঝতে পারবে। নূর আর বেশি তর্কাতর্কিতে গেল না। এমনিতেই সুযোগের সদ্ব্যবহার করে ছেলেটাকে বেশ ভালোই অনেক কথা শুনিয়ে ফেলেছে।
নূর পিছন ঘুরতেই আয়াস নূরের খোপায় একটা বেলি ফুলের মালা গুজে দিতেই নূর শিউরে উঠল। আয়াসের মতো মানুষের থেকে ও এমন কিছু কখনোই আশা করেনি। যদিও আশা করেনি কথাটা বললেও ভুল হবে, কারণ আয়াস বড্ড একঘেয়ে আর অত্যন্ত চাপা স্বভাবের একজন মানুষ, ঠিকভাবে কোনো অনুভূতি এক্সপ্রেস করতে পারে না। নূর কিছুক্ষণের জন্য নির্বাক হয়ে গেল, কিছু বলছে না। এদিকে অনেকক্ষণ যাবৎ আয়াস বেলি ফুলের মালাটা নিয়ে নাড়াচাড়া করছে, কিন্তু এতক্ষণে তো মালাটা পরিয়ে ফেলার কথা। নূর এবার একটু নড়ে চড়ে উঠল। আয়াসকে আর কিছু বলার সুযোগ না দিয়ে ছট করে আয়াসের দিকে ঘুরতেই আয়াসের দিকে তাকালো। আয়াসের কপালে বিন্দু বিন্দু ঘাম আর ঠোঁট চেপে মুখের এক করুণ অবস্থা বানিয়ে রেখেছে। নূর বেশ কিছুক্ষণ আয়াসের দিকে তাকিয়ে ফিক করে হেসে ফেলল। আয়াস এবার বেশ ঘাবড়ে গেল আর নড়ে চড়ে উঠল। পাঞ্জাবির কালারটা ঠিক করে নূরকে একটু কড়া কণ্ঠে প্রশ্ন করে উঠল, কি হলো, হাসছো কেন এভাবে? নূর হাসতে হাসতেই বলল, হাসবো না তো কি করবো? আপনি মুখে যা করুণ অবস্থা করে রেখেছেন তাতে তো হাসি আটকানো অসম্ভব। আয়াস এবার রাগি রাগি ভাব নিয়ে বলল, তাই বলে তুমি হাসবে আফসোনা? এটা কি ঠিক? কোথায় তুমি আমাকে হেল্প করবে তা না, কত কষ্ট করে গুলশান এক থেকে ফুলটা নিয়ে এলাম, কত ফাস্ট ড্রাইভ করে, আর তুমি? কথাটা বলে আয়াস বিরক্ত হয়ে চলে যেতে নিলেই নূর আয়াসের হাত ধরে থামিয়ে নিল। আয়াস বিরক্ত হয়ে বলল, হাত ছাড়ো আফসোনা। নূর এবার আয়াসের সামনে গিয়ে মুচকি হেসে বলল, এত সহজে হার মানলে হবে জনাব? সবই তো একসাথে পথ চলা শুরু, একে অপরের পরিপূরক হতে হবে, তবেই না জীবনটা আর সম্পর্কটা সুন্দর আর রঙিন হবে। আয়াসের মুখের বিরক্তি ভাবটা কেটে গেল। বেশ স্বাভাবিক কণ্ঠে বলল, কি করতে হবে বলো। নূর এবার পেছন ঘুরে বলল। আয়াস নূরের কথা শুনে খানিকটা মুচকি হাসলো। তারপর মালাটা খোপার সাথে ভালোভাবে জড়াবেন, ফিতেটা বাদে, কারণ ফিতে দিয়ে বাঁধতে হবে। নূরের কথা মতো আয়াস তাই করলো। তারপর ফুলটা জড়ানো কমপ্লিট। এবার আর কি, ফিতেটা ধরে দিন ভালো করে, যাতে না খুলে যায়। আয়াস এবার ইচ্ছে করে ফিতেটা বাঁধলো না, বরং খোপাটা আরো ঢিলে করে দিল যাতে খুলে যায়। আর তাই হলো। নূর কথাটা বলার সাথে সাথে মালাটা খুলে পড়লো আয়াসের হাতে। নূর আয়াসের দিকে হতাশ হয়ে তাকিয়ে বলল, এত সহজভাবে বলেও হয়নি? আয়াস বেশ কাচুমাচু মুখ করে বলল, না। নূর এবার বিরক্তি ভরা কণ্ঠে বলল, আপনি সায়েন্টিস্ট হলেন কি করে তা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। দিন আমার কাছে, দিন, আম্মুর কাছ থেকে পড়ে নিব আমি। কথাটা বলে মালাটা আয়াসের হাত থেকে নিতে গেলেই আয়াস মুচকি হেসে বলল, নূর ভ্রু কুঁচকে বলল, আপনি পারবেন না, ছাড়ুন। আয়াস এবার নূরের একেবারে কাছে গিয়ে বলল, আমি অনেক কিছুই পারি আফসোনা, আই থিঙ্ক তুমি তা জানো, যদি প্রমাণ চাও তো। নূর বেশ ঘাবড়ে গেল কথাটা শুনে। শুকনো ঢোক গিলে বলল, বুঝেছি, আপনি পারেন। এবার এটা তাড়াতাড়ি পড়েন, আমার দেরি হয়ে যাচ্ছে। আয়াস মুচকি হেসে মালাটা পরিয়ে দিল এবং খানিকটা ফুলের ঘ্রাণ নিয়ে নূরের কানের কাছে ফিসফিসিয়ে বলল, মাঝে মাঝে কিছু অগোছালো জিনিসকেও ছোট ছোট সৌন্দর্যতার সাথে পরিপূর্ণতা দেওয়া যায়। এই যেমন তোমার খোপা, অগোছালো হলো সুন্দর আর মোহিত, কপালের টিপটার অবস্থানও খানিকটা এলোমেলো, তবুও মায়াবতী লাগছে, আর ঠোঁটের মিষ্টি হাসিতে তুমি রাঙা বউ, আর এই লাল শাড়িতে আমার রঙ্গবতী। কথাটা বলে আয়াস মুচকি হেসে চলে যেতে নিলেই নূর বলল, কত সুন্দর করে আমার সৌন্দর্যের বর্ণনা করলেন, তাও বলছেন আপনি বলতে পারেন না। আয়াস মুচকি হেসে ঘুরে বলল, আমি আবেগপ্রবণ কম, তাই অনুভূতি ব্যক্ত করতে পারি না, তবু যতটুকু বলি তাতে যদি তুমি প্রাপ্তি অনুভব করো তাহলেই আমি খুশি। আয়াস নিজের বুকের বাম দিকে হাত রেখে কথাগুলো বলল। আয়াস চলে গেল আর নূর অদ্ভুত ভাবে চেয়ে রইল আয়াসের পানে। আরো বেশ কিছুক্ষণ কল্পনা জল্পনা করে নূর খোপায় হাত দিয়ে মুচকি হাসলো। এখনো খোপাটা হালকা ঢিলা ভাবে, তবে খুলবে না সহজে। আর নূরের বিশ্বাস, ইভা আর মায়ার সাথে বসে আছে নূর। ইভা নূরের হাত ধরে বসে আছে আর মাঝে মাঝে ভাবি ভাবি বলে ডাকছে। বেচারি আবার কাজকর্মে নূরের বেশ হাসি পাচ্ছে, তবুও ও হেসে দিলে মেয়েটা বোধহয় কেঁদেই ফেলবে, তাই নিজেকে সংযত রেখেছে নূর। হঠাৎ নূরের ফোনে ফোন এলো। আফসোনা, বাইরে এসো, তোমার ওখানে থাকতে হবে না। নূর ফিসফিসিয়ে বলল, কেন? সব কেনর উত্তর হয় না, তাড়াতাড়ি বাইরে এসো। নূর হালকা ধমকের সুরে বলল, কেন বলবেন তো, তাহলে যাব না। আয়াস আর কোনো কথা না বাড়িয়ে ঘরের মধ্যে ঢুকে গেল। ফোনটা এখনো কাটেনি, কানে ফোনটা ধরে বলল, আসবে নাকি আমি গিয়ে ট্রেনে তুলে আনবো, কোনটা? নূর দাঁতে দাঁত চেপে বলল, ভারী অদ্ভুত মানুষ আপনার। আর কোনো কথা না, উঠে এসো। নূর বিরক্ত হয়ে উঠতে গেলেই ইভা বলল, ভাবি কোথায় যাচ্ছ? নূর একটু বমি করার অভিনয় করে বলল, ইভা, আমার বমি পাচ্ছে, আমি আসছি। হ্যাঁ। ইভা আর কিছু বলতে পারলো না। নূর পেরিয়ে এসে আয়েশকে ইচ্ছা মতো ঝাড়ি মারতে শুরু করে দিল।
হ্যাঁ, শুধু শুনে যাচ্ছে আর মুসকি মুসকি হাসছে। ভালোভাবে বিয়েটা হয়ে গেলে ওদের চারজনের সম্পর্কগুলো অত সুন্দরভাবে পাল্টে গিয়ে মানুষগুলো আরো কাছের হয়ে গেল। পরিবারের সকলেই খুব খুশি। দূর হয়েছে সকলের মন মালিন্য। মায়া আর রিফাকে বাসর ঘরে বসিয়ে নূর বেরিয়ে এলো। ক্লান্ত লাগছে বেশ, তাই ঘরে গিয়ে বিশ্রাম নিতে গেলেই দেখলো আয়াস আগে থেকেই ঘরে বসে আছে। নূর গিয়ে প্রশ্ন করলো, আপনি এখনো ঘুমাননি? না, তোমার জন্য অপেক্ষা করছিলাম। নূর একটু বাঁকা চোখে তাকিয়ে জল খেতে খেতে বলল, কি করেন? আমাদের বাসরাত হয়েছিল অবশ্যই। কথাটা শোনা মাত্রই নূর বিষম খেল। আয়াস হেসে ফেলল। নূর আদো আদো কণ্ঠে বলল, কেন? না, আজকে সবার বাসরাত তো, তাই আমরা এবার কি দোষ করলাম বলো? নূর গ্লাসটা ধপ করে রেখে বলল, থামুন আপনি আর ঘুমান, আমি ক্লান্ত। আয়াস হঠাৎই নূরকে কোলে নিয়ে ব্যালকনিতে গিয়ে মেঝেতে বসালো। আয়াস বলতে শুরু করলো, আমি আবেগপ্রবণ কম, তোমার ভাষাতে সায়েন্টিস্ট মানুষের নিরামিষ মানলাম। কি করবো বলো তো, আমি যে এমনই। আমি অত সবার মতো সবকিছু এক্সপ্রেস করতে পারি না। ভালোবাসা 2-4টে কবিতার লাইন বাঁধতে পারি না, আর না পারি আবেগপ্রবণ হয়ে নিজের ভালোবাসার অনুভূতিকে ব্যক্ত করতে। তাতে তোমার অভিযোগ থাকলেও আমি মেনে নেব। তবে আমার কাছে সবকিছুর হিসাব যেন বড্ড সোজা লাগে। কোনো কিছুই আমি জটিলভাবে ভাবতে পারি না, যে কারণে তোমার কাছে আমি মানুষটা ছিলাম এতদিন ডেভিল। জানো আমি তোমার সামনে নিজেকে ডেভিল হিসেবে কেন উপস্থাপন করেছিলাম? নূর খানিকটা অবাক করা চাউনিতে তাকিয়ে মাথা নাড়ালো। জানার কথাও না অবশ্য না। আমি তোমাকে চিনতাম অনেক বছর ধরে, কিন্তু তুমি আমাকে চিনতে না। গোপনে তোমাকে লক্ষ্য করতাম, তবে তা ভালোবাসা নাকি অন্য কিছু তা জানার চেষ্টাই করিনি কখনো। না ছিল তোমার প্রতি কোনো অধিকার বোধ, আর না ছিল কোনো আকাঙ্ক্ষা। আমি মনে করি ভালোবাসার কথা ব্যক্ত করলেই বুঝি ভালোবাসা ফুরিয়ে যায়। জানি না তার সত্যতা ঠিক কতখানি, তবু আমি মানি। কিন্তু আমি যখন থেকে তোমাকে আমার নিজের করে নিলাম, তখন ভয় হতো এই যদি তুমি হারিয়ে যাও, তখন একটা অধিকার বোধ জন্মালো। আমি ভাবি যে ভালোবেসে কাউকে ছেড়ে চলে যাওয়াটা সহজ, কিন্তু ঘৃণার খাতিরে ছেড়ে চলে যাওয়াটা কঠিন। ঘৃণার দরুন মানুষ প্রতিশোধ নেওয়ার জন্য জাগ্রত হয়। তাই আমিও ভাবলাম তুমি আমাকে ঘৃণা করে আমাকে বদলানোর জন্য আমার কাছেই থেকে যাবে, দূরে সরে যাবে না। আর তার একমাত্র উপায় হলো আমার ডেভিলনেস। তবে তুমি যে এত তাড়াতাড়ি আমাকে ভালোবেসে ফেলবে আমি ভাবিনি। নূর ছলছল চোখে আয়েশার দিকে তাকিয়ে আছে। আয়েশ সামনের দিকে একভাবে তাকিয়ে আছে। নূরের মাথাটাও হাত দিয়ে টেনে নিজের কাঁধে রেখে বলল, ভালোবাসি কিনা জানি না, তবে তুমি আমার প্রিয় নেশা, যে নেশাতে আমি আচ্ছন্ন। নূর চোখ বন্ধ করলো। দক্ষিণা বাতাস বইছে। বেলি ফুলের হালকা মাদকতায় পরিবেশটা আরো নম্র হয়ে উঠেছে। আর পরিবেশ থেকে একটাই ডাক এসে ভাসছে, ভালোবাসি। 5 বছর পর। বাবা তুমি এটা কি করছো? আদা আদা কণ্ঠে জিজ্ঞেস করে উঠল আয়াস আর নূরের মেয়ে মেহু। আয়াস মেহুকে কোলে বসিয়ে বলল, এটা একটা মডেল মাম্মাম। কিসের মডেল? কোয়ান্টাম মডেল। দূর থেকে নূর আর ইফা কিচেন থেকে দেখছে। দুজনেই মুস্কি হাসছে। পাশ থেকে ইফার ছেলে বলে উঠল, মেহু আমার চাচুর কোল থেকে নাম। মেহু মুখ ভেঙচিয়ে বলল, এটা আমার পাপা। আয়াস ইফার ছেলে মিছিলকে কোলে তুলে নিল। দুজনেই দুদিকে বসে আছে আর দুজনেই আঙুল উঁচিয়ে ঝগড়া করছে। মিছিল মেহুর থেকে 5 মাসের ছোট। ইফার সাথে ঝগড়া করে ঠিকই, কিন্তু ইফাকে অন্য ছেলের সাথে খেলতে দেখলে সহ্য হয় না ওর। ইফার ব্যাপারে এখন থেকে বড্ড কেয়ারিং। আয়াস দুজনকে থামিয়ে বলল, স্টপ স্টপ, তোমাদের দুজনের ঝগড়ার টপিকটা কি বলতে পারবে? মেহু কিছু বলতে যাবে তার আগেই মিছাল বলল, আমি কি ঝগড়া করতে চাই চাচ্চু? আমি চাই না, কিন্তু মেহুর জন্যই করতে হয়। ও কেন সব সময় আমার ছেলের ফ্রেন্ডগুলোর সাথে কথা বলবে বলো? আয়াস অবাক হয়ে বলল, তাহলে কি বলবে না? মেহু বলে উঠল, বেশ করব, বলবো। মেহু অন্যদিকে মুখ করে আছে। আয়াস মিছালের দিকে তাকিয়ে ফিসফিসিয়ে বলল, ওকে ওকে। হঠাৎ মিছালের কি মনে হলো ও আয়াসের কোল থেকে নেমে গিয়ে মেহুর একগালে চুমু দিয়ে বলল, তোকে না আমার হেব্বি লাগে। কথাটা বলে মিছাল দৌড়ে পালালো। মেহু রেগে গিয়ে ওই মিছালকে তাড়া করলো। আয়াস